শুরু হয় জেন নামের এই ছেলেকে দিয়ে, যে অ্যাচিস হোটেলের একজন তরুণ সিও। জেন একজন পারফেক্ট সরেষ্ট মানুষ। এসে চায় তার চারপাশের সবকিছু যেন নিখুঁত হয়। তার বদরাগী স্বভাবের কারণে হোটেলের সমস্ত কর্মী তাকে ভয় পায়। এক অফিস মিটিং এর সময় হঠাৎ এক কর্মীর ফোন বেজে ওঠে। এটি শুনে জেনের মেজাজ হারিয়ে ফেলে। সেই কর্মীর ফোনটি ছিনে নিয়ে মেঝেতে আছড়ে ফেলে। তার রিয়েকশন দেখে মিটিং রুমে উপস্থিত সবাই ভয়ে একদম জমে যায়। অন্যদিকে ফিমেল লিড কিম দাহিয়ানকে দেখানো হয় তার পার্সোনালিটি একদম অন্যরকম ছিল। সে একজন দয়ালু আর কোমল হৃদয়ের মেয়ে, যে স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করে। সে বাচ্চাদের পড়াতে খুব ভালোবাসে আর সবার সাথে সবসময় সে আন্তরিক আচরণ করে। একদিন দাহিয়ান তার ছাত্রছাত্রীদের আউটডোর অ্যাক্টিভিটির জন্য বাইরে নিয়ে যায়। তখন সে কাছে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সে সেটি চেক করতে গিয়ে দেখে যে জঙ্গলের ভেতরে এক বয়স্ক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। হাইকিং করার সময় সে অসুস্থ হয়ে পড়ে। দাহিয়ান দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় আর তাকে সাহায্য করার জন্য সেখানেই থেকে যায়। পরে সে জানতে পারে ওই বৃদ্ধ ব্যক্তির সাথে কোনো অভিভাবক বা পরিবারের সদস্য নেই। তার ভয় হতে থাকে যে একা থাকার কারণে হয়তো হাসপাতালের কর্মীরা তার ঠিকঠাক মতো যত্ন নেবে না। তাই দাহিয়ান নিজেই কাগজপত্রে স্বাক্ষর করে তার অস্থায়ী অভিভাবক হয়ে যায়। অন্যদিকে এইচএস হোটেলে জেনকে আবারও রাগান্বিত অবস্থায় দেখা যায়, কারণ একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আগে বুকিং করার পরও বাতিল করে দিয়েছে। সে এই বিষয় নিয়ে তার কর্মীদের উপর রাগ ঝাড়ে। যদিও তার ব্যক্তিত্ব বেশ শীতল ছিল, কিন্তু জেন অত্যন্ত মেধাবীও বটে। সে বেশ কয়েকটি বিদেশি ভাষায় কথা বলতে পারে আর আন্তর্জাতিক ক্লায়েন্টদের ব্যক্তিগতভাবে সামলায় সে নিজেই। সে তাদের পছন্দ অপছন্দগুলো খুব যত্ন সহকারে বোঝার চেষ্টা করে। এটাই তার সাফল্যের একমাত্র প্রধান কারণ। দিন শেষ করে দাহিয়ান বাড়ি ফেরে আর তার জীবনের আরেকটি দিক সামনে আসে। সে রাইজিন কে-পপ আইডল জুসোর ফ্যান ক্লাব চালায়। যদিও জুসো এখনো খুব একটা বিখ্যাত নয়, তবুও দাহিয়ান প্রতিদিন কঠোর পরিশ্রম করে তাকে সমর্থন দেয় আর তার জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করে। হাসপাতাল থেকে যাওয়ার আগে সে বয়স্ক ব্যক্তিটি দাহিয়ানকে তার সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়। তার কাছে বেশি টাকা ছিল না, তাই কৃতজ্ঞতা স্বরূপ সে তাকে কেবল একটি আপেল উপহার দেয়, কারণ সে তার দয়ার ব্যবহারে অত্যন্ত মুগ্ধ ছিল। পরদিন সকালে দাহিয়ান কাজে যাওয়ার জন্য বের হয়, কিন্তু তার সবকিছু ভুলে যাওয়ার একটা অভ্যাস আছে। এবার সে তার ফোনটি বাড়িতে ফেলে আসে আর সেটি নিতে গিয়ে সে তার বাসটি মিস করে ফেলে। অন্যদিকে দেখা যায় যে জেন তার হোটেলটিকে কঠোর শৃঙ্খলার সাথে পরিচালনা করতে থাকে। সে চায় সবকিছু যেন সুসংগঠিত আর নিখুঁত থাকে, তবে কাজের বাহিরে আশ্চর্যজনক ভাবে সে বেশ বিনয়ী আচরণ করে আর ধনী সিওদের মতো কোনো অহংকারী মনোভাব দেখায় না। ওই একই দিন দাহিয়ান একটি ব্লাইন্ড ডেটের জন্য এইচএস হোটেলে আসে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে ভুলবশত জেইনের সাথে ধাক্কা খায়। জেইন নম্রভাবে তাকে সাহায্য করে আর সঠিক দিক নির্দেশনা দেখায়। তার এই সহজ সরল আচরণের কারণে দাহিয়ান তাকে হোটেলের সিও নয় বরং হোটেলের একজন সাধারণ কর্মী হিসেবে ভেবে নেয়। কিছুক্ষণ পর অ্যাটর্নি পার্ক জেইনের সাথে দেখা করতে আসে। সে পারিবারিক আইনজীবী হওয়ার পাশাপাশি জেইনের দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু। সে জরুরি ভিত্তিতে জেইনকে জানায় যে তার দাদু সম্প্রতি তার উইলে কিছু পরিবর্তন এনেছে। উইলের বিস্তারিত শুনে জেইন পুরোপুরি অবাক হয়ে যায়। তার দাদু সিদ্ধান্ত নিয়েছে যে এসএস গ্রুপের শেয়ারগুলো কিম দাহিয়ান নামের এক নারীর নামে হস্তান্তর করা হবে। পাশাপাশি উইলে আরো লেখা ছিল যে ব্যক্তি দাহিয়ানকে বিয়ে করবে সেই ব্যক্তি ওই শেয়ারগুলোর নিয়ন্ত্রণ পাবে। এটি শুনে তো জেইন ভীষণ রেগে যায়। যদিও এইচএস হোটেলকে সে নিজেই তৈরি করেছিল, কিন্তু এইচএস গ্রুপ ছিল একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। তাকে তৎক্ষণাৎ চিন্তায় ঘিরে ফেলে যে তার কাজিন কোথাও আগে দাহিয়ানের সাথে বিয়ে করে কোম্পানির একটি বড় অংশ তার কন্ট্রোলে নিয়ে না নেয়। এরপরে আমাদের দেখানো হয় যে যে বয়স্ক লোকটিকে দাহিয়ান বাঁচিয়েছিল সে আসলে জেইনেরই দাদু হয়। দাহিয়ানের দয়া তাকে খুব প্রভাবিত করে। পরে জেইন আর অ্যাটর্নি পার্ক দাহিয়ানের সাথে দেখা করতে তার স্কুলে যায়। তারা তাকে জিজ্ঞেস করে যে সে লিগুচন নামের কোনো ব্যক্তিকে চেনে কিনা। দাহিয়ান সরলভাবে উত্তর দেয় যে সেই নামের কোনো ছাত্র কখনো তার ক্লাসে পড়েনি। সে সত্যিই বুঝতে পারে না যে তারা তাকে কি নিয়ে কথা বলছে। তখন অ্যাটর্নি পার্ক তাকে জানায় যে এসএস গ্রুপের শেয়ার তার নামে হস্তান্তর করা হয়েছে, কিন্তু তাদের বিশ্বাস করার পরিবর্তে দাহিয়ান সন্দেহপ্রবণ হয়ে ওঠে, কারণ তারা আগেও তাকে কল করেছিল। তাই তার মনে হয় যে হয়তো এই দুজন স্ক্যামার যারা তাকে ফাঁদে ফেলতে চায়। পারো তখন শান্তভাবে পরিস্থিতি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেইন ধৈর্য হারিয়ে ফেলে। তার মনে হয় যে দাহিয়ান জেনে শুনে হয়তো তার দাদুর কাছাকাছি এসেছে আর এখন নিষ্পাপ হওয়া নাটক করছে। সে আগে তাকে তার দাদুকে ম্যানিপুলেট করার অভিযোগ করে। এই কথা শুনে দাহিয়ান মন খারাপ করে ফেলে আর তাকে চুপ থাকতে বলে, অন্যথায় সে এখনই সেখান থেকে চলে যাবে। প্রথমবারের মতো কেউ জেইনকে এইভাবে খোলাখুলি উত্তর দেয় আর তার কাছে এটি সহ্য করা ছাড়া আর কোনো বিকল্পই ছিল না। ধীরে ধীরে তাদের কথোপকথন তর্কে পরিণত হয়। জেইন একইভাবে তার উপর চাপ দেওয়ার চেষ্টা করে যেভাবে সে তার কর্মচারীদের নিয়ন্ত্রণ করে, কিন্তু দাহিয়ানের উপর এর কোনো প্রভাবই পড়ে না, কারণ কোম্পানি বা শেয়ারের প্রতি তার সত্যি কোনো আগ্রহ ছিল না।
বাঘ দুজনকে শান্ত করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই দাহিয়ান আরো একটি চমকপ্রদ সত্য জানতে পারে। জেইনের দাদু চায় যে সে তার নাতির সাথে বিয়ে করুক। এই কথা শুনে সে একেবারে অবাক হয়ে যায় যে মানুষটিকে সে কয়েক মিনিটও সহ্য করতে পারছে না, তার সাথেই তার বিয়ের কথা হচ্ছে। জেইন বিদ্রুপের সুরে তাকে বলে যে যদি কোম্পানি বা তার প্রতি কোনো আগ্রহী না থাকতো তবে তার দাদুর এত কাছে যাওয়ার তার দরকার কি ছিল। এই কথা শুনে দাহিয়ান খুব অপমানিত বোধ করে আর সে তাদের দুজনকে স্কুল থেকে বের করে দেয়। আগে থেকে বিরক্ত জেইন পরে তার কাজিন তাহিয়ার সাথে দেখা করে, যে এইচএস গ্রুপের শপিং মলগুলো দেখাশোনা করে আর জেইনকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে। তাদের দুজনের মধ্যে পরিস্থিতি তখন খুব উত্তপ্ত হয়ে পড়ে আর এরপর তারা আলাদা হয়ে যায়। নিজের দাদুর সিদ্ধান্তে বিরক্ত হয়ে জেইন দাহিয়ানের ব্যাকগ্রাউন্ড নিয়ে খোঁজ খবর নেয়। সে জানতে পারে যে সে কেবল একজন সাধারণ আর দয়ালু শিক্ষিকা, যে সাথে জুসুর ফ্যান ক্লাবও পরিচালনা করে। এখনো রাগের মাথায় জেইন তার দাদুকে ফোন করার চেষ্টা করে, কিন্তু বৃদ্ধ মানুষটি তাকে এড়িয়ে যায়। তাই সে সরাসরি তার সাথে দেখা করতে চায়। বাড়িতে দাদু দাহিয়ানের প্রোফাইল তার প্রয়াত স্ত্রীর ছবির সামনে রাখে আর বলে যে দাহিয়ান তাকে তার স্ত্রীর কথা মনে করিয়ে দেয়। সে মনে করে তার স্ত্রী যেমন এক সময় তাকে বদলে দিয়েছিল, তেমনি দাহিয়ানও জেইনের ব্যক্তিত্বকে ইতিবাচক ভাবে পরিবর্তন করতে পারবে। কিছুক্ষণ পর জেইন সেখানে পৌঁছায়। সব সময়ের মতোই দাদু আর নাতি একে অপরের সাথে সরাসরি কথা বলার পরিবর্তে দাদুর স্ত্রীর ছবির দিকে তাকিয়ে পরোক্ষভাবে তর্ক করতে থাকে। জেইন জিজ্ঞেস করে যে সে কিভাবে এমন একটি মেয়েকে বিয়ে করতে পারে যাকে সে খুব কমই জানে, কিন্তু তার দাদু উত্তর দেয় যে জেইন আগে যে নারীদের সাথে ডেট করেছে তারা সবাই তার মতোই শীতল আর অপ্রীতিকর ছিল, যারা তার পার্সোনালিটিকে ভালো করার পরিবর্তে আরো খারাপ করেছে। দাদুর মতে জেইনের জীবনে সত্যি একজন দয়ালু মানুষের প্রয়োজন। অবশেষে জেইন এই শর্তে রাজি হয় যে সে দাহিয়ানকে 3 মাস ডেট করবে। যদি সব ঠিক থাকে তবেই সে বিয়ের কথা চিন্তা করবে, কিন্তু তার দাদু এই শর্তটি বাড়িয়ে 3 মাসের জায়গায় 6 মাস করে দেয় আর শেষ পর্যন্ত দুজনে একটি চুক্তিতে পৌঁছায়। পরদিন জেইন আবার দাহিয়ানের স্কুলে যায়। এবার সে সত্যি শান্তভাবে কথা বলতে চায় আর তার দাদুর কাছে করা প্রতিশ্রুতি পূরণ করতে চায়। প্রথমে সে ভাবে যে দাহিয়ান সেখানে নেই আর ফিরে যাওয়ার কথা সে চিন্তা করে, কিন্তু ঠিক তখনই দাহিয়ান ফিরে আসে, কারণ সে স্কুলে কিছু একটা ফিরে এসেছিল। জেইন তাকে সম্মানের সাথে বসতে আর কথা বলতে বলে, কিন্তু দাহিয়ান জানায় যে সে এখনো বুঝতে পারছে না তার দাদু কেন হঠাৎ তাকে বিয়ের বিষয়ে জড়ালো। এরপর সে জোর দিয়ে বলে যে যদি তাদের সত্যি এই বিষয় নিয়ে কথা বলতেই হয় তবে আলোচনাটি তার দাদুর সামনেই হওয়া উচিত। জেইন সাথে সাথে তার দাদুকে ফোন করে জানায় যে দাহিয়ান তার সাথে দেখা করতে চায়, কিন্তু তার দাদু সরাসরিতে মানা করে দেয়। সে বলে যে দাহিয়ানকে রাজি করানো জেইনের সমস্যা আর তার বারবার ফোন করা বন্ধ করা উচিত। এটি শুনে দাহিয়ান তার উপর আরো সন্দেহ করতে থাকে। সে জেইনের বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ আনে, কারণ সে প্রমাণ হিসেবে তার দাদুকে তার সামনে নিয়ে আসতে পারছিল না। অন্যদিকে তার দাদু গোপনে পুরো পরিস্থিতি উপভোগ করেছিল। সারা জীবন জেইন থেকে খুব জ্বালিয়েছে আর এখন তার মনে হচ্ছে যে অবশেষে তার কাছে নিজের নাতিকে জব্দ করার একটা দারুণ সুযোগ এসেছে। স্কুলে ফিরে জেইন চেষ্টা করে যেন দাহিয়ান শান্ত হয়ে তার কথা শোনে। সে তাকে কিছুক্ষণ বসার অনুরোধ করে। সে যে মিথ্যে বলছে না তা প্রমাণ করতে জেইন নিজের নাম অনলাইনে সার্চ করে তাকে তার রেজাল্ট দেখায়। দাহিয়ান এইচএস হোটেলের সিও জেইনের নাম আর ছবি দেখার সাথে সাথে তার সব বিভ্রান্ত চলে যায়। তবুও সে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না আর সে বলে যে হয়তো তারা শুধু একই রকম দেখতে হতে পারে, কিন্তু তারা দুজন মানুষ এক নয়। এর উত্তরে জেইন জবাব দেয় আমরা শুধু একই রকম দেখতে নই, ওটা আসলে আমি নিজেই। যখন দাহিয়ান তার বিজনেস কার্ডটিও দেখতে পায় তখন তার মনে হতে শুরু করে যে লোকটা হয়তো কোনো প্রতারক হতে পারে। তবে এরপরও সে একটি শর্ত রাখে, যদি তাদের কথাবার্তা চালিয়ে যেতে হয় তবে জেইনকে তার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। এই কারণে জেইন তাকে সাধারণ নাম ডাকার পরিবর্তে টিচার বলে সম্বোধন করা শুরু করে। এরপর দাহিয়ান তাকে বলে যে শেয়ারগুলো যদি সত্যি তার নামে থাকে তবে ভবিষ্যতে সে একজন ভালো মানুষের সাথেও বিয়ে করতে পারে। সে বুঝতে পারে না যেমন ভয়ানক বজ্রাকে একজন মানুষকে কেন তা সহ্য করতে হবে। এরপর সে সরাসরি জিজ্ঞেস করে আপনি কেন ফ্রি গিফটের মতো এর সাথে যুক্ত হয়ে চলে এসেছেন। নিজেকে ফ্রি গিফট হিসেবে অভিহিত হতে শুনে জেইনের অহংকারে সরাসরি আঘাত লাগে। পরে সে পার্কের সামনে তার বিরক্তি প্রকাশ করে। সে বলে যে আজ পর্যন্ত কেউ তার সাথে এভাবে কথা বলেনি। সাধারণত মানুষ একজন প্রভাবশালী সিও হওয়ার কারণে তার আচরণ সহ্য করে নিত, কিন্তু এখন পরিস্থিতি উল্টে গেছে। এখন সে নিজে এমন এক মেয়ের পেছনে ঘুরছে যার তার স্ট্যাটাস নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। অন্যদিকে জুসু দাহিয়ানের সাথে দেখা করতে আসে। দাহিয়ান সাথে সাথে তাকে বাইরে আসার আগে মুখ ঢেকে নিতে বলে, কিন্তু জুসু হালকা ভাবে উত্তর দেয় যে সে এখনো এতটাও বিখ্যাত হয়নি যে লোকজন তাকে চিনে ফেলবে। তবুও দাহিয়ানের পুরো বিশ্বাস ছিল যে একদিন সে অবশ্যই সফল হবে, কারণ সে সত্যি মনে করত যে জুসুর মধ্যে প্রতিভা আছে। পরদিন জেইন আবার দাহিয়ানকে দেখা করার জন্য ডাকে। হাঁটার সময় দাহিয়ান ভুলবশত অন্য একজনের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল।
কিন্তু জেইন তাকে দ্রুত নিজের দিকে টেনে নিয়ে রক্ষা করে। সেই মুহূর্তটির জন্য অপ্রত্যাশিতভাবে দাহিয়ানের হৃদস্পন্দন বেড়ে যায়। বসার পর জেইন আবারও শান্তভাবে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। সেটাকে মনে করিয়ে দেয় যে সে নিজেই বলেছিল যে তার টাকা বা কোম্পানির শেয়ারের প্রতি কোনো আগ্রহই নেই। এরপর সে বলে যে আইনিভাবে সেই শেয়ারগুলো তার পরিবারের, তাই যদি সে সহযোগিতা না করে তবে বাইরে থেকে তাকে লোভী মনে হবে। তবে সে দ্রুত এটাও জানায় যে তার দাদু ইতিমধ্যে একটি সমঝোতায় আসতে রাজি হয়েছে। এখন আর বিয়ের প্রয়োজন নেই, তাদের শুধু 6 মাস ডেট করতে হবে। যদি সব ঠিকঠাক চলে তবে পরে ওই পরিবর্তন করা সম্ভব। সে তাকে অন্তত এইটুকু সহযোগিতা করার অনুরোধ করে, কিন্তু দাহিয়ান এতে আরো বিরক্ত হয় আর তাকে তার জীবন থেকে দূরে থাকতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দাদু ক্রমাগত দুজনকে নিয়ে আপডেট নিতে থাকে। যখন সে জানতে পারে যে তার নাতি বারবার দাহিয়ানের কাছে যাচ্ছে আর প্রতিবারই রিজেক্ট হচ্ছে, তখন সেই সবকিছু খুব ভালোভাবে এনজয় করেছিল। কিছু সময় পর উইকেন্ড চলে আসে। প্রতি উইকেন্ডে দাহিয়ানের বন্ধু তাকে জোর করে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বাধ্য করত। আর এবারও পরিস্থিতি ভিন্ন ছিল না। কাকতালীয় ভাবে জেইনও সেই একে হোটেলের রেস্তোরাঁয় তার মায়ের সাথে দেখা করতে আসে। সেখানে হঠাৎ তার নজর দাহিয়ানের উপর পড়ে, যে অন্য একজন ছেলের সাথে বসে আছে। শুধু তাই নয়, সেই লোকটির সাথে বেশ স্বাচ্ছন্দ্যে হেসে হেসে কথাও বলছিল, আর লোকটিও বেশ ভদ্র মনে হচ্ছিল। তাদের একসাথে দেখে জেন অদ্ভুত রকমের এক বিরক্তি অনুভব করে। সময় নষ্ট না করে সে তার মিটিং দ্রুত শেষ করে আর সরাসরি দাহিয়ানের টেবিলে গিয়ে উপস্থিত হয়। সে তার সাথে কথা বলতে শুরু করে যে তার দাদু তাকে কতটা পছন্দ করে। সে বলে যদি সে এখনই বিয়ের জন্য রাজি হতে না চায় তবে অন্তত তাকে পুরোপুরি ভিজিট করার আগে কিছুটা সময় দেওয়া উচিত। ব্লাইন্ড ডেটে আসা লোকটি পুরো পরিস্থিতি ভুলে বোঝে আর মনে করে যে জেন দাহিয়ানের বয়ফ্রেন্ড। অস্বস্তি বোধ করে লোকটি ক্ষমা চেয়ে দ্রুত রেস্তোরাঁ ছেড়ে চলে যায়। তা ঠিক পরপরই দাহিয়ানের বন্ধুর ফোন আসে। সে রাগে জিজ্ঞেস করে যদি তার আগেই বয়ফ্রেন্ড থাকে তবে সে বারবার ব্লাইন্ড ডেটে কেন যাচ্ছে। অন্যদিকে জেন চুপচাপ তার তৈরি করা এই বিশৃঙ্খলা উপভোগ করতে থাকে। এরপর সে গুরুত্বের সাথে দাহিয়ানকে বলে যে দুজনেরই একে অপরের কাছ থেকে কিছু না কিছু প্রয়োজন। পারিবারিক চাপের কারণে বিয়ের জন্য দাহিয়ানের কাউকে প্রয়োজন। অন্যদিকে তার দাদুর উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তার সহযোগিতা প্রয়োজন। তাই সে একটি চুক্তির প্রস্তাব দেয়, কিন্তু দাহিয়ান সাথে সাথে তা রিজেক্ট করে বলে যে তার মতো কাউকে তার জীবনে প্রয়োজন নেই। আবারও জেইনের অহংকারে আঘাত লাগে, কারণ সে ভালো করে জানে যে সে কতটা আকর্ষণীয় আর কতটা পারফেক্ট মানুষ, আর সাথে হ্যান্ডসাম তো বটেই। তবুও সে তাকে থামিয়ে বোঝানোর চেষ্টা করে যে যদি সে বিয়ে করতে না চায় তবে অন্তত 6 মাসের জন্য নকল ডেটিংয়ে নাটক করতে পারে। বিনিময়ে সে তার প্রতিটি শর্ত মানতে রাজি। দাহিয়ানের প্রথম শর্তটি খুবই সাধারণ ছিল, যে সে জেনকে সবসময় তার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। এরপর সে তার স্কুলের সমস্যাগুলো বলতে শুরু করে। স্কুলে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, স্কুল বাস নেই, ল্যাবগুলো পুরনো হয়ে গেছে, আর ডান্স ক্লাসরুমে ভালো আয়না আর সরঞ্জামেরও অভাব রয়েছে। জেইনের মতো মানুষের জন্য এইসব আয়োজন করা খুবই সহজ ছিল। এরপর দাহিয়ান আরেকটি গুরুত্বপূর্ণ অনুরোধ করে। সে জানায় যে তার বন্ধু জুসে একটি ভয়ানক এন্টারটেইনমেন্ট চুক্তিতে আটকা পড়ে আছে। সে যদি সেই চুক্তি ভেঙে দেয় তবে তাকে অনেক বড় অঙ্কের জরিমানা দিতে হবে। আর্থিক সংকটের কারণে তার একজন ভালো উকিলও নিতে পারছে না। তাই সে জিজ্ঞেস করে পার কি এই কেসে সাহায্য করতে পারবে। যদিও দাহিয়ানের শর্তগুলো বেশ বড় ছিল, কিন্তু জেইনের জন্য এর কোনোটি কঠিন ছিল না। অবশেষে তারা দুজনে আনুষ্ঠানিকভাবে 6 মাসের ডেটিং চুক্তিতে সই করতে রাজি হয়। এর ঠিক পরপরই দাহিয়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পাশ থেকে একটি গাড়ি হঠাৎ তাদের দিকে আসতে দেখা যায়। জেইন তাকে সাথে সাথে নিজের দিকে টেনে নিয়ে রক্ষা করে। এবার দাহিয়ান তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। পরে জেইন পার্কেই চুক্তির কথা জানায়। আসলে তারা দুজনে এই বিষয়টি দ্রুত শেষ করতে চেয়েছিল, কারণ তারা চায় না যে তাহিয়া দাদুর উইল সম্পর্কে কিছু জানুক। তাদের ভয় ছিল যে তাহিয়া যদি সত্যিটা জানতে পারে তবে অ্যাজেজ গ্রুপের উপর বেশি ক্ষমতা পাওয়ার জন্য সে মাঝপথে হস্তক্ষেপ করতে পারে। পরদিন সকালে দাহিয়ান স্কুলে পৌঁছে অবাক হয়ে যায়। সে জেইনকে যে বিষয়গুলোর কথা বলেছিল তার প্রায় সবই ততক্ষণে ব্যবস্থা করা হয়ে গেছে। স্কুলের অভাব থাকার সুযোগ সুবিধা, সরঞ্জাম আর অন্যান্য উন্নয়ন সবই সম্পূর্ণ হয়েছে। একই সময় জেইন ও দাহিয়ানের প্রতি মুগ্ধ হতে শুরু করে। সে বুঝতে পারে যে এত বড় সুযোগ পাওয়ার পরও সে নিজের জন্য একটু পার্সোনাল কিছু চায়নি। তার প্রতিটি অনুরোধ ছিল হয় তার ছাত্রছাত্রীদের জন্য, নয়তো জুসুর ভবিষ্যতের জন্য। এর কিছুদিন পরই তাদের অফিসিয়াল নকল ডেটিং শুরু হয়। প্রথম আউটিং এর জন্য
তারা একটা রেস্তোরাঁয় দেখা করে। পরে জেইন তাকে একটি কনসার্টে যাওয়ার কথা বলে। প্রথমে দাহিয়ান মানা করলো। জেইন তাকে মনে করিয়ে দেয় যে সময় কাটানো তাদের ডেটিং চুক্তির অংশ, তাই সে তাকে সাথে নিয়ে যায়। বাইরে হাঁটার সময় দাহিয়ান দুটি কিচেন দেখে যাতে তাদের নামের আদ্যক্ষর লেখা ছিল। সে হুট করে সেগুলো কিনে ফেলে, কিন্তু টাকা দেওয়ার সময় জেইন তাড়াহুড়োর মধ্যে অজান্তে কিচেন দুটির দাম নিজেই দিয়ে দেয়। কনসার্টে আসলে একটি ক্লাসিক্যাল মিউজিক পারফরমেন্স ছিল, যাতে দাহিয়ানের একেবারেই কোনো আগ্রহ ছিল না। কাকতালীয়ভাবে দাহিয়া আর তার পরিবারও সেই অনুষ্ঠানে উপস্থিত হয়। জেইনের সাথে অপরিচিত এক মেয়েকে দেখে তারা সন্দেহ করতে থাকে, কারণ দাহিয়ান জেইনের পরিচিত অন্যান্য স্টাইলিশ মেয়েদের থেকে একেবারে আলাদা ছিল। কনসার্ট এগিয়ে যেতে থাকে আর একঘেয়েমির কারণে দাহিয়ানের খুব ঘুম পেতে থাকে। জেইন খেয়াল করে যে সে বারবার ঘুমিয়ে পড়ছে। সে নিচু স্বরে তাকে সতর্ক করে দেয় যে সে যদি আবার চোখ বন্ধ করে তবে হয়তো সে তাকে কিস করে ফেলবে। এটি শোনা মাত্রই দাহিয়ান সাথে সাথে তার চোখ পুরোপুরি খুলে সোজা হয়ে বসে পড়ে, আর বাকি কনসার্টটি এক পলক না তাকিয়ে সামনের দিকে চেয়ে থাকে। পারফরমেন্স শেষ হওয়ার পর দাহিয়ান হঠাৎ বলে যে তাদের চুক্তি থেকে গুরুত্বপূর্ণ শর্ত বাদ পড়েছে। যেই সে শারীরিক সান্নিধ্য বা ফিজিক্যাল কন্ট্যাক্টের কথা শুরু করে, জেইন তার কথাটি ভুল বুঝে ফেলে। সে অস্বস্তির সাথে বলে যে সম্পর্কের গভীরতা সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবেই বাড়ে, তাদের একে অপরকে আগে ভালোভাবে জানা উচিত। তার এই কথা শুনে দাহিয়ান পুরোপুরি অবাক হয়ে যায় আর সাথে সাথে বিষয়টি পরিষ্কার করে বলে যে সে আসলে চুক্তিতে এই শর্তটি যোগ করতে চেয়েছিল যে তারা দুজনে কখনো শারীরিকভাবে কাছাকাছি আসতে পারবে না, কিন্তু জেইন তা মানতে রাজি হয় না। সে বলে যদি তারা ডেটিং এর নাটক করেই থাকে তবে সে এখনই এমন কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। পাশাপাশি সে তাকে মনে করিয়ে দেয় যে চুক্তির শর্ত বদলানো চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এরপর সে বেশ শীতল স্বরে বলে চুক্তি ভেঙে গেলে হয়তো জুসুর আইনি সমস্যার সমাধান আর কোনোদিনও হবে না। ঠিক সেই মুহূর্তেই দাহিয়ানের মায়ের আবার ফোন আসে। সে জানায় যে আগামী উইকেন্ডের জন্য সে ইতিমধ্যে আরো একটি ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করে ফেলেছে। সেই সময় জেইন হঠাৎ দাহিয়ানের হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয় আর নিজে তার মায়ের সাথে কথা বলা শুরু করে। সে নিজেকে দাহিয়ানের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় আর বিনয়ের সাথে তাকে বলে যে এখন থেকে তার মেয়েকে আর বারবার ব্লাইন্ড ডেটে পাঠানোর প্রয়োজন নেই। সে এও বলে যে পরিবার চাইলে সে নিজে গিয়ে তাদের সাথে দেখা করতে প্রস্তুত। কথা বলার সময় ভুলবশত সে জানতে পারে যে বাড়িতে দাহিয়ানের ডাক নাম দাদা। অবাক করা বিষয় হলো জেইনের কাছে এই ডাক নামটি খুবই মিষ্টি লাগে। সে মুহূর্ত থেকে সে তাকে আদর করে দাদা বলতে থাকে, কিন্তু দাহিয়ান তার এই অতিরিক্ত সাবলীল আচরণে বেশ অস্বস্তি ফিল করতে থাকে। পরে যখন জেইন তাকে বাড়ি পৌঁছে দিতে চায় তখন হঠাৎ তার সেই ম্যাচিং কিচেনগুলোর কথা মনে পড়ে যায় যা তারা আগে কিনেছিল। ভালো করে দেখার পর সে বুঝতে পারে যে ওগুলো আসলে কাপড় কিচেন ছিল। তারপর সে বলে যে যদি তারা ডেটিং এর অভিনয় করছে তবে অন্তত বিশ্বাসযোগ্য দম্পতির মতো দেখানো উচিত। তাই সে তার নামের কিচেনটি দাহিয়ানকে দিয়ে দেয় আর তার নামে একটি নিজেই রেখে দেয়। বিদায় জানানোর পর তারা আলাদা হয়ে যায়, কিন্তু দাহিয়ানের সবকিছু ভুলে যাওয়া স্বভাবের কারণে তার বাড়ির চাবি ভুলবশত জেইনের গাড়িতেই থেকে যায়। জেইন যখন এটি খেয়াল করে তখন সে চাবি ফেরত দেওয়ার জন্য ফিরে আসে। তাকে আবার দেখতে পেয়ে দাহিয়ান কিছুটা খুশি হয়, কিন্তু জেইন সাথে সাথে তাকে টিচ করা শুরু করে। সে মজা করে বলে যে মেয়েরা সাধারণত কোনো পুরুষকে আবার ডাকতে চাইলে এই পুরনো কৌশলটি ব্যবহার করে। তার মতে মেয়েরা ইচ্ছে করে কোনো ছেলের গাড়িতে নিজেদের জিনিসপত্র ফেলে আসে যাতে তাদের কাছে আসার একটা অজুহাত থাকে, আর হয়তো তাকে উপরে রেখে নুডলস খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো যায়। এরপর সে আত্মতুষ্টির সাথে বলে যে দাহিয়ান তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। যখন দাহিয়ান তার কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন সে অজান্তেই জেইনের খুব কাছে চলে আসে আর সেই মুহূর্তেই জেইন হঠাৎ তাকে কিস করে বসে। দাহিয়ান পুরোপুরি এতে অবাক হয়ে লজ্জা একদম জমেই যায়। অন্যদিকে জেইন এমন ভাবে নর্মাল আচরণ করে যে এটি কোনো বড় ব্যাপারই নয়। সে মজা করে বলে যে এত কষ্ট করার পর বিনিময়ে সে শুধু এটুকুই পেল। এরপর সে আরো বলে যদি দাহিয়ান ভেবে থাকে যে একটি মাত্র ডেটের পরে সে তার অ্যাপার্টমেন্টের উপরে চলে যাবে তবে সেটা ভুল করছে, কারণ তার বেড়ে ওঠা সেভাবে হয়নি। তার এই উদ্ভট কথা শুনে দাহিয়ান রাগে তার পায়ে জোরে পাড়া দিয়ে দেয় আর নিজের চাবি কেড়ে নেয়। সাথে সাথে সে সেখান থেকে চলে যায়, কিন্তু আলাদা হওয়ার পরও দুজনেই বারবার সে অপ্রত্যাশিত কিসের কথা মনে করতে থাকে। দাহিয়ান ঘাবড়ে যেতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে তার হৃদয় আগে থেকেই জেইনের প্রতি সাড়া দিতে শুরু করেছে। সে ভাবতে থাকে যে জেইন নিঃসন্দেহে একজন বিপজ্জনক প্লেবয়, তবুও সে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। সে নিজেকে প্রশ্ন করে এমন একজন মানুষের সাথে সে পুরো 6 মাস কিভাবে টিকে থাকবে। পরদিন সকালে দাদু খবরের কাগজ পড়ে খুব খুশি হয়। রিপোর্টাররা কনসার্টে জেইন আর দাহিয়ানকে একসাথে দেখে ফেলেছিল, আর এখন সর্বত্র খবর ছড়িয়ে পড়েছে যে বিখ্যাত সিও জেইনের নতুন প্রেমিকা আছে। মানুষ বিশেষভাবে অবাক হয়েছিল, কারণ তার আগের প্রেমিকা সাধারণত সেলিব্রিটি বা মডেলই হতো, কিন্তু এবার সে একজন সাধারণ মেয়েকে ডেট করছে।
তবে জেনের কাছে এই বিষয়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তার কাছে এটি ছিল শুধু তার দাদুর দেয়া প্রতিশ্রুতি পূরণ করা আর এই সম্পর্কটিকে সততার সাথে চালিয়ে যাওয়া। অন্যদিকে পাবলিক গসিপে নিজের নাম দেখে ডায়ান খুব অস্বস্তি ফিল করে। তার ভয় হতে থাকে যে রিপোর্টাররা যদি তার ছবিও প্রকাশ করে দেয় তবে তার স্বাভাবিক জীবন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। কৌতূহলী হয়ে ডায়ান অনলাইনে জেনের অতীত সম্পর্কগুলো নিয়ে সার্চ করে আর সেখান থেকে সে দেখতে পায় যে তার সব প্রাক্তন প্রেমিকারাই ছিল গ্ল্যামারাস আর বিখ্যাত। তাদের দেখে তার আরো বিশ্বের জন্মে যে জেন একজন পুরোপুরি প্লে বয়। অন্যদিকে জুসো ফুলের তোলা নিয়ে তার সাথে দেখা করতে আসে। সে আনন্দের সাথে জানায় যে তার এজেন্সি অবশেষে অন্যায্য চুক্তিটি শান্তিপূর্ণভাবে বাতিল করতে রাজি হয়েছে। আর ডায়ান যে উকিলকে পাঠিয়েছিল সে খুব দক্ষতার সাথে এই কাজটি করেছে। তার এই কথা শুনে ডায়ান সত্যিই খুব খুশি হয়, কারণ জেইনের ব্যক্তিত্ব যেমনই হোক না কেন সে সততার সাথে তার প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছিল। কিছুক্ষণ পর জেইন আবার ডায়ানের সাথে দেখা করতে আসে, কিন্তু তাকে ওয়েলকাম জানানোর পরিবর্তে ডায়ান সাথে সাথে তাকে বকাঝকা শুরু করে দেয় যে কেন সে তার অনুমতি ছাড়া তাকে কিস করেছে আর পরে কেন তার কাছে ক্ষমা চায়নি। জেইন তখন নির্লজ্জের মতো উত্তর দেয় যে বরং উল্টো তাকে ডায়ানের পায়ের উপর এত জোরে পা দেওয়ার জন্য ক্ষমা চাওয়া উচিত। এরপর সে স্বাভাবিকভাবেই বলে যে যেহেতু তারা ডেটিং করছে তাই কিস করা, হাত ধরা আর একসাথে বাইরে যাওয়া সম্পর্কের একটি স্বাভাবিক অংশ। এই সময় তার নজর ডায়ানের হাতে থাকা ফুলের তোড়ার দিকে পড়ে আর সে জিজ্ঞেস করে যে এটি কে দিয়েছে তোমাকে। যখন সে জানতে পারে যে ফুলগুলো অন্য কোনো ছেলে দিয়েছে তাকে, তখন জেইন তৎক্ষণাৎ পজিটিভ হয়ে ওঠে। সে বলে সে চুক্তিতে আরো একটি শর্ত যোগ করতে চায়, ডায়ান তার ছাড়া অন্য কোনো ছেলের সাথে দেখা করতে পারবে না। এর আসল কারণ ছিল তার ভয় যদি রিপোর্টাররা তাকে অন্য কারোর সাথে দেখে অপ্রয়োজনীয় গুজব রটিয়ে দেয় তাহলে তার আরো বেশি বিপদে পড়বে। ডায়ান তখন সাথে সাথেই তাকে মনে করিয়ে দেয় যে জেইন নিজেও আগে অনেক মেয়ের সাথে ছিল, কিন্তু সে কখনো তাকে কন্ট্রোল করার চেষ্টা করেনি, তাই সেই শর্ত মানতে রাজি হয় না। চলে যাওয়ার আগে জেইন জুসুর দেওয়া ফুলের তোড়াতে আবর্জনার ঝুড়িতে ফেলে দেয় আর খুব নরম কণ্ঠে সে তাকে বলে যে সে ছাড়া অন্য কোনো ছেলে তাকে ফুল দেবে না। পরে তারা দুজন আবার একসাথে বাইরে যায়। এবার দাহিয়ান সিদ্ধান্ত নেয় যে ডেটের স্থান সে নিজেই বেছে নেবে। জেইন তাকে কোনো বিলাসবহুল জায়গায় নিয়ে যাবে না, সে তাকে একটি খেলনার দোকানে নিয়ে যায় যাতে তার ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক ধাঁধা কিনতে পারে। সে যেখানে দাহিয়ান আনন্দের সাথে কেনাকাটা করেছিল সেখানে বেচারা জেইন এক কোণে বসে পুরোপুরি বিরক্ত হয়ে পড়ছিল। তখনই তার নজর একটি ছোট্ট বাচ্চার উপর পড়ে যে খেলনার জন্য কাঁদছিল, কারণ তার মা তাকে সেটা কিনে দিচ্ছিল না। বাচ্চাটিকে দেখে জেইনের নিজের শৈশবের কষ্টদায়ক স্মৃতি মনে পড়ে যায়। তারও ঠিক ওই বয়সের একটি ছোট ভাই ছিল, কিন্তু অনেক আগেই তার মৃত্যু হয়। সেই ট্র্যাজেডির পর তার জন্মদাত্রী মা মানসিকভাবে বিচ্ছিন্ন আর অনেক ভেঙে পড়ে। ইমোশনাল হয়ে জেইন নিঃশব্দে সেই খেলনাটি কিনে বাচ্চাটিকে দিয়ে দেয়। ইতিমধ্যে জেইনের জটিল পারিবারিক সম্পর্কের আরো খুঁটিনাটি প্রকাশ পেতে থাকে। যে মহিলা আগে তার সাথে দেখা করেছিল সে তার জন্মদাত্রী মা ছিল না, বরং তার সৎমা ছিল। সেই সময় তাহিয়ার মা আর জেইনের সৎমার সাথে উত্তপ্ত তর্ক শুরু হয়ে যায়। তাহিয়ার মা জেইনের সম্পর্কে আন্টি হয়। সে তিক্তভাবে জেইনের সৎমাকে বলে যে জেইন তার নিজের ভাইয়ের ছেলে আর সৎমায়ের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, তাই তার বেশি সুরক্ষামূলক আচরণ করা বন্ধ করা উচিত। তাদের ঝগড়ায় বিরক্ত হয়ে দাদু দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে খেলনার দোকানে জেইন দাহিয়ানের কেনা ধাঁধাগুলোর একটি সমাধান করতে তাকে সাহায্য করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে সেটি নিখুঁতভাবে সাজিয়ে ফেলে, যা তার বুদ্ধিমত্তার প্রমাণ আবারও প্রতিষ্ঠিত করে। পরে বাড়ি ফেরার পথে বৃষ্টি দেখে তার আরো একটি বেদনাদায়ক স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যে বহু বছর আগে যখন সে তার নিজের মায়ের সাথে দেখা করতে গিয়েছিল তখন সে ইতিমধ্যে পুনরায় আবার বিয়ে করে নিয়েছে আর নতুন পরিবার শুরু করে ফেলেছে। মনে হচ্ছিল যেন সে জেইনকে এক প্রকার পেছনেই ফেলে দিয়েছে। নিজেকে বিভ্রান্ত করতে জেইন দাহিয়ানের সাথে একটি ছাতার নিচে হাঁটে আর রোমান্টিক ভঙ্গিতে বলে যে ডেটিং করা কাপলদের জন্য মাত্র একটি ছাতারই প্রয়োজন হয়, তাই না? পরদিন জেইন তার অফিসে পৌঁছায় তখনই জরুরি রেডফোন লাইনটি বেজে ওঠে। এই লাইনটি শুধুমাত্র জরুরি কলের জন্য ছিল, কিন্তু এবার দাদু শুধুই অভিযোগ করার জন্য ফোন করেছে যে জেইন অনেকদিন ধরে তার সাথে দেখা করতে বা তার সাথে লাঞ্চ করতে আসেনি। জেইন অস্বস্তির সাথে বলে যে রেড লাইনটি ব্যক্তিগত কথোপকথনের জন্য তৈরি হয়নি দাদু। কল শেষ হওয়ার পর দাদু পার্কের সামনে তার বিরক্তি প্রকাশ করে। সে বলে যে সে বুঝতে পারছে না যে জেইন কি সত্যি দাহিয়ানকে ডেট করছে নাকি শুধু তাকে বোকা বানাচ্ছে। সে বিদ্রুপের সুরে বলে যে যেহেতু দাহিয়ান একজন শিক্ষিকা তাই তার অন্তত তাদের নাতিকে তার দাদুর সাথে ঠিকমতো কথা বলা শেখানো উচিত। ঠিক সেই সময় দাহিয়ানের বান্ধবী হেজিন জানতে পারে যে সে একজন ধনী ব্যক্তিকে ডেট করছে আর সেই খবরটিতে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। দিনের শেষে দাহিয়ান জেইনের সাথে আরো একটি ডেটে যায়।
এবার স্থানটি ছিল একটি আর্ট গ্যালারি, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে জেন সেখানে ব্যবসার কাজও সামলাচ্ছে, কারণ সে ছিল গ্যালারি ইভেন্টের অন্যতম স্পন্সর। ডায়ান অভিযোগ করে যে ডেটের সময় সে সবকিছুতে কাজের বিষয় টেনে আনে। কিছুক্ষণ পর তারা জেইনের আসল মায়ের বিদেশি স্বামীর সাথে দেখা করে। সে সেই গ্যালারির মালিক ছিল। সে খুব ভালো ব্যবহার করে জেনকে বলে যে তার মাতাকে খুব মিস করে, কয়েকদিন আবার তারা যেন দেখা করে। ডায়ান এটি দেখে অবাক হয়ে যায়, কারণ লোকটিকে জেইনের বেশ কাছের মনে হচ্ছিল, কিন্তু জেইন তাকে খুব শান্তভাবে উত্তর দেয় যে সে তাদের নিজের পরিবারের অংশ মনে করে না। ইভেন্ট চলাকালীন একজন অন্য ব্যক্তি ডায়ানের সাথে কথা বলতে আসে, কিন্তু জেইন সাথে সাথে তাকে নিজের দিকে টেনে নেয় আর বলে যে তারা পার্সোনাল সময় কাটাতে এখানে এসেছে, তাই কেউ যেন তাদের বিরক্ত না করে। যখনই কোনো ছেলে ডায়ানের কাছাকাছি আসে তার পসেসিভনেস ততই বাড়তে থাকে। পরে পার্কিং লটে জেইন ডায়ানকে সেই লোকটি সম্পর্কে জিজ্ঞেস করে যে তাকে দাদা বলে রেখেছিল। সে বলে যে যতক্ষণ সে চুক্তিতে তার সাথে আছে ততক্ষণ অন্য কোনো ছেলে তার কাছাকাছি আসতে পারবে না। এরপর সে দৃঢ়ভাবে বলে যে তার পরিবারের পর একমাত্র সেই তাকে ওই ডাক নামে ডাকতে পারবে। এসব শুনে দাহিয়ান মনে মনে ভাবে যে জেন শুধু শয়তান নয়, বরং শয়তানদের রাজ আসে। যখন শেষ পর্যন্ত দাহিয়ান তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ পৌঁছায়, সে লক্ষ্য করে যে আশেপাশে নিরাপত্তা আর পুলিশের তল্লাশি বেড়ে গেছে, কারণ সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। যখনই জেন এই কথা শুনে সে অপ্রত্যাশিতভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। কোনো দ্বিধা ছাড়াই সে তার সাথে অ্যাপার্টমেন্ট পর্যন্ত উপরে যায় আর নিজে তার পুরো অ্যাপার্টমেন্টটি পরীক্ষা করে। সে জানালা, দরজার তালা আর নিরাপত্তার গেট পর্যন্ত সব খুঁটিয়ে দেখে যাতে সবকিছু নিরাপদ থাকে। তার সুরক্ষার জন্য জেনকে এত উদ্বিগ্ন হতে দেখে ডায়ানের হৃদয় অদ্ভুত অনুভূতির জন্ম নিতে শুরু করে। এই প্রথম তার মনে হয় না যে সে কেবল একটি নকল সম্পর্কের চুক্তিতে আটকে আছে, বরং এখন তার মনে হতে শুরু করেছে যে তার সত্যি একজন পজিটিভ বয়ফ্রেন্ড আছে যে তাকে নিয়ে সত্যিই চিন্তা করে। অন্যদিকে কাজ শেষ করার পর জেইনের হঠাৎ মনে পড়ে যে সে দাহিয়ানের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে যখন নির্দিষ্ট স্থানে পৌঁছায় ততক্ষণে দাহিয়ান সেখান থেকে চলে গেছে। তাই সে আর দেরি না করে তার বাসার দিকে রওনা দেয়। এবার দাহিয়ান প্রচন্ড রেগে আছে আর তার কোনো ব্যাখ্যা শুনতে সে রাজি ছিল না। জেন তাকে বোঝানোর চেষ্টা করে তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল আর চালু করার সাথে সাথে সে সময় থেকে ছুটে এসেছে, কিন্তু কথা বলার সময়ও তার ফোনে অনবরত কাজের জন্য কল আসতে থাকে। এটি দেখে দাহিয়ান আরো হতাশ হয়ে পড়ে। সে বলে যে পরিষ্কার বোঝা যাচ্ছে তার কাছে কাজের গুরুত্ব সব থেকে বেশি, তাই তার বরং সেখানেই চলে যাওয়া উচিত। এসএইচ হোটেলের জরুরি সমস্যার কারণে জেনকে অফিসে দিন রাত থাকতে হয়। পরের 2-3 দিন সে দাহিয়ানের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারেনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে হোটেলের সুনাম নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তাই কাজ ছাড়া অন্য কিছুতে মনোযোগ দেওয়ার কোনো সুযোগই তার ছিল না। এই সময় তার সন্দেহ হতে শুরু করে যে কেউ ইচ্ছাকৃতভাবে হয়তো এই সমস্যাগুলো তৈরি করছে, আর যাদের নাম তার মনে আসে তাদের মধ্যে তাহিয়াও ছিল। অন্যদিকে তাহিয়ার টিম বলে দাহিয়ার সুযোগে একসাথে দেখতে পায় তাদের বেশ ঘনিষ্ঠ মনে হয়। তার সন্দেহ আরো বেড়ে যায় যে তাদের মধ্যে হয়তো কিছু একটা চলছে। যখনই জেন একটু অবসর পায় সে সাথে সাথে দাহিয়ানের বাসায় পৌঁছায় যাতে তার কাছে ক্ষমা চাইতে পারে আর পুরো পরিস্থিতিটি তাকে বোঝাতে পারে। দাহিয়ান তার কল ধরছিল না বলে সে ঘন্টার পর ঘন্টা বাসার বাইরে অপেক্ষা করে। যে যেদিন আগে সবসময় সবাইকে তার জন্য অপেক্ষা করাতো, সে আজ নিজেই তার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছিল। যখন দাহিয়ান আসে সে তাকে চলে যেতে বকাঝকা করে, কিন্তু কোম্পানির আসল জরুরি অবস্থার কথা শোনার পর সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। পরিস্থিতি ভালো করার জন্য জেন তাকে একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। ডিনারের পর সে তার হাত শক্ত করে ধরে বলে যে কাপলদের কাপলের মধ্যে আচরণ করা উচিত, তাই তাদেরও ঠিক সেভাবে আচরণ করা উচিত। কিছু সময় পর টানা অনেক রাত না ঘুমানোর কারণে জেন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। সে দাহিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তাকে এই অবস্থায় দেখে দাহিয়ান নীরবে তাকিয়ে থাকে আর বুঝতে পারে যে সে সত্যি কতটা ক্লান্ত। পরে তাকে বাসায় নামিয়ে দেওয়ার সময় দাহিয়ান তার ফোনটি নেয়। সে সেটি সাইলেন্ট মোডে রাখে আর তাকে প্রতিশ্রুতি করে যে সে আজ রাতে ভালোভাবে ঘুমাবে। সে বলে যে একমাত্র তখনই সে তাকে ক্ষমা করবে যদি সে পুরোপুরি বিশ্রাম নেয়। তারপর প্রথমবার দাহিয়ান নম্রভাবে সেদিন তাকে অপেক্ষা করানোর জন্য তার কাছে ক্ষমা চায়। জেন চুপচাপ তার কথা শুনে আর বুঝতে পারে যে প্রথম সে তাকে সরি বলতে শুনেছে। পরদিন অফিসে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। জুই হঠাৎ সেখানে এসে হইচই শুরু করে দেয় আর জেনকে বাইরে এসে তার সাথে দেখা করার জন্য চাপ দিতে থাকে। তখন প্রকাশ পায় যে জুই খুব প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে আর তার আসার কারণে পুরো অফিসের মনোযোগ তাদের দিকে চলে যায়। সে বারবার জেইনের সাথে সম্পর্ক পুনরায় শুরু করার কথা বলে, কিন্তু জেইন তাকে স্পষ্ট ভাষায় রিজেক্ট করে দেয় আর বলে যে তার প্রতি তার কোনো আগ্রহ নেই। পরিস্থিতি সামলে নেওয়ার পর জেইন সাথে সাথে দাহিয়ানের সাথে দেখা করতে যায়। দাহিয়ান থেকে জিজ্ঞেস করে যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। জেইন উত্তর দেয় যে তার কাছে টাকা আর সাফল্য সব থেকে বেশি
বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সে এটাও বলে যে তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও সে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু তৈরি করতে চায়। সেই মুহূর্তে পার্কে একটি বাচ্চা সাইকেল নিয়ে বিপদের মুখে পড়ে। জিন সাথে সাথে তার দিকে ছুটে যায় আর তাকে বাঁচাতে গিয়ে নিজেও আহত হয়। এটি দেখে দাহিয়ান তার টিচিং ব্যাগ থেকে কুরজো স্ট্যাম্প বের করে আর প্রশংসা হিসেবে তার হাতে ধরিয়ে দেয়। এরপর তারা দুজনে স্কেটিং করতে যায়। তাদের কেউ ঠিকঠাক মতো স্কেটিং করতে জানতো না, তাই তারা বারবার একে অপরকে ধরে ভারসাম্য রক্ষা করে পড়ে যায়, হাসাহাসি করে আর এই মুহূর্তগুলো এনজয় করতে থাকে। দীর্ঘদিন পর দুজনেই নিজেদের সত্যি মুক্ত আর সুখী ফিল করে। কিছুক্ষণ পর দাহিয়ানের বান্ধবী আবারও তাকে ফোন করে। সে জেইনের সাথে দেখা করার জন্য চাপ দিতে থাকে। দাহিয়ান তাকে মানা করে দেয় আর বলে যে তার সবেমাত্র ডেটিং শুরু করেছে, তার এই সম্পর্কের ক্ষেত্রে তার কিছুটা সময় প্রয়োজন। তখন জেইন নিজে দাহিয়ানকে বলে সাথে দেখা করতে প্রস্তুত, কিন্তু দাহিয়ান হঠাৎ তাকে মনে করিয়ে দেয় যে তাদের এই সম্পর্কটি কেবল একটি চুক্তি আর 6 মাস পার হলেই তা শেষ হয়ে যাবে। সে খুব স্পষ্টভাবে জেইনকে বলে যে চুক্তি শেষ হওয়ার পর তারা দুজনে নিজেদের আলাদা জীবনে ফিরে যাবে। এই কথা শুনে জেইন নীরবে বিষণ্ণ হয়ে পড়ে, কিন্তু সে তখন আর কোনো কথা বলে না। এই কিছুদিন পর দাহিয়ান জেইনের জন্য ছোট করে একটি জন্মদিনের উদযাপনের আয়োজন করে। সেখানে শুধু তারা দুজনেই ছিল। দাহিয়ান নিজে কেক তৈরি করে আর জেইনের সাথে অনেকটা সময় কাটায়। তখন জেইন তাকে জানায় যে সে কখনোই তার জন্মদিন উদযাপন করে না। তখন একই দিনে তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, সেই বেদনাদায়ক স্মৃতির কারণে তার পরিবারে কেউ জন্মদিন পালন করে না। কিন্তু এই প্রথম সে মনে মনে আনন্দ ফিল করছিল, তখন কেউ একজন আন্তরিকভাবে তার সাথে এই দিনটি উদযাপন করেছে। এরপর দাহিয়ান তাকে একটু উপহার দেয়। সে আসলে প্রথমে জেইনের জন্য একটি টাই কিনতে চেয়েছিল, কিন্তু পরে সেই বুদ্ধি পাল্টে ফেলে। তখন তার মনে হয়েছিল যে টাই উপহার দিলে তার ভুল অর্থ বের হতে পারে। কৌতূহলী হয়ে জেইন বারবার জিজ্ঞেস করতে থাকে যে কি টাই উপহার দেওয়ার আসল মানে কি। তখন দাহিয়ান জেইনের পরা টাইটি ধরে তাকে নিজের দিকে টেনে নেয় আর বলে যে সম্পর্কের ক্ষেত্রে টাই উপহার দেওয়ার মানে হলো তুমি শুধু আমার। এই কথা শুনে জেইন মৃদু হাসে আর মজা করে বলে ইস, সে যদি সত্যি তাকে টাই উপহার দিত। এরপর সে দাহিয়ানকে বলে যে তার আরো একটি ইচ্ছে আছে। জেইন তার কাছে আবদার করে যে সে তার কাছে একটি কিস চায়। পরে যখন সে দাহিয়ানকে বাড়ি পৌঁছে দেয়, তখন দরজার সামনে দাহিয়ান তাকে একটি হালকা কিস দেয় আর তার সেই ইচ্ছেটিও পূরণ করে দেয়। এর কিছুদিন পর দাহিয়ানের বান্ধবী তার কাছে চলে আসে আর সাল জানিয়ে দেয় যে যতক্ষণ না সে জেইনের সাথে দেখা করেছে ততক্ষণ সে এখান থেকে যাবে না। বাধ্য হয়ে দাহিয়ান তাকে সব সত্যি খুলে বলে যে তাদের এই সম্পর্কটি আসলে 6 মাসের একটি চুক্তি মাত্র, আর সময়ের শেষে এটি শেষ হয়ে যাবে। তার এই কথা শুনে প্রচন্ড রেগে যায়, কিন্তু দাহিয়ান তাকে আশ্বস্ত করে যে তাদের মধ্যে কোনো অনৈতিক বিষয় ঘটছে না আর সে পুরো বিষয়টি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সামলাচ্ছে। ইতিমধ্যে স্কুলের পরীক্ষা আর বিভিন্ন প্রতিযোগিতার কারণে দাহিয়ান প্রচন্ড বিজি হয়ে পড়ে। জেইনের জন্য তার হাতে সময় খুব কম থাকে। অন্যদিকে দাহিয়ানকে ছাড়া জেইন অস্থির আর চঞ্চল হয়ে ওঠে। সে এমনকি স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে পর্যন্ত জিজ্ঞেস করে যে সে কি দাহিয়ানকে দেখার জন্য তার ক্লাসরুমে গিয়ে বসে থাকতে পারবে কিনা। এই বিষয়টি পরিস্থিতিকে বেশ মজার আর রোমান্টিক করে তোলে। স্কুলের ছাত্রছাত্রীরাও তাদের এই গভীর সম্পর্ক লক্ষ্য করতে শুরু করে আর তাদের নিয়ে দুষ্টুমি করতে থাকে। পরে তারা দুজনে স্কুলের প্লে এরিয়াতে কিছুটা সময় কাটায় আর সেখানে জেইন তাকে আবারও কিস করে। সেদিন তাতে বাড়ি ফেরার পর দাহিয়ান দেখে যে তার ঘরের দরজা ভাঙা, পরে সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এটি দেখে সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। জেইন সাথে সাথে পুলিশকে খবর দেয় আর তাকে একা সে বাসায় থাকতে নিষেধ করে। এরপর সে দাহিয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে। জেইনের বাড়িতে এসে দাহিয়ান খুব লজ্জা আর অস্বস্তি ফিল করতে থাকে। তার এই কাণ্ড দেখে জেইন তাকে নিয়ে মজা করতে থাকে। সে দাহিয়ানকে পোশাক বদলে নেওয়ার জন্য কাপড় দেয় আর বলে যে সে স্টাডি রুমে কাজ করবে যাতে দাহিয়ান নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারে। কিন্তু ভুলবশত দাহিয়ান ফ্রিজে রাখা অ্যালকোহলকে জুস মনে করে সেটা সে খেয়ে ফেলে আর সাথে সাথে সে মাতাল হয়ে যায়। এই মাতাল অবস্থায় সে জেইনকে স্বীকার করে যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে। সে জেইনকে আবার কিস করে আর বলে যে তার সাথে কিস করতে তার ভালো লাগে। জেইন তাকে শান্তভাবে বিছানায় শুয়ে দেয় আর নিজে মেঝেতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দাহিয়ানের গত রাতের সব কথা মনে পড়ে যায় আর সে লজ্জা একেবারে লাল হয়ে ওঠে। এরপর তার একটি ছোট অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, যেখানে জেইন দাহিয়ানকে বাঁচাতে গিয়ে আবারও আহত হয়ে পড়ে। জেইনের আঘাতের চিকিৎসা করার সময় দাহিয়ান খুব যত্ন সহকারে তাকে সাহায্য করে। কাঁধে চোট থাকার কারণে জেইন তার টাই ঠিক করতে পারছিল না, তাই দাহিয়ান নিজেই তার টাই ঠিক করে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে
ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই বাড়তে থাকে। জিন তাকে ব্রেকফাস্টের জন্য আমন্ত্রণ জানায়, কারণ তার ফ্রিজে তেমন কিছুই ছিল না। ডায়ান তার সাথে বাইরে যেতে কিছুটা লজ্জা ফিল করে, কারণ তার ভয় ছিল যে মানুষ তাদের সম্পর্ক নিয়ে নানা কথা বলবে। কিন্তু জিন তাকে শান্তভাবে বলে যে এখন আর এসব গুজবের পরোয়া সে করে না। এই কথা শুনে ডায়ান ভাবে যে হয়তো সে এসব গুজবে অভ্যস্ত, কারণ সে এর আগে অনেক সেলিব্রিটিকে ডেট করেছে। এর কিছু সময় পর অফিসে লিফটের কাছে হঠাৎ জুই পেছন থেকে এসে জিনকে জড়িয়ে ধরে। জিন সাথে সাথে তাকে সরিয়ে দেয় আর সতর্ক করে দেয় যেন সে তার থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ডায়ান তাদের একসাথে দেখে ফেলে আর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে যায়। ডায়ানের নজর হঠাৎ জিনের কোটের উপর কিছু অদ্ভুত জিনিসের দিকে পড়ে। মেকআপের হালকা দাগ আর কোনো মেয়ের পারফিউমের হালকা গন্ধ। এটি দেখে তার মনে তৎক্ষণাৎ সন্দেহের উদয় হয় আর সে তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। কিছু সময় পর জেইন আর ডায়ানের বাসায় যায়, কিন্তু এবার ডায়ান নিজে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়, কারণ তার কিছু অন্তর্বাস মেঝেতে ছড়িয়ে পড়েছিল। সে লজ্জা পেয়ে দ্রুত সেগুলো জেইনের সামনে থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে। ঘরটি পর্যবেক্ষণ করার সময় জেইন হঠাৎ লক্ষ্য করে যে কোনো মূল্যবান জিনিস চুরি হয়নি। বিষয়টি তাকে সন্দিহান করে তোলে। সে সাথে সাথে সেই চুক্তিপত্রের কথা জিজ্ঞেস করে। ডায়ান জানায় যে চুক্তিপত্রটি আগে সেখানেই ছিল, কিন্তু পরে সে সেটা অন্য জায়গায় সরিয়ে রেখেছে। সেই মুহূর্তে জেইনের মনে একটি গভীর সন্দেহের সৃষ্টি হয়। হয়তো তার নিজের পরিবারের কারো কাছে দাদুর উইল সম্পর্কে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে, আর তারা সেই চুক্তিপত্রটিকে প্রমাণ হিসেবে খুঁজে পেতে ডায়ানের বাসায় এসেছিল। এর মধ্যে তাহিয়ার বাবা জেইনের সাথে দেখা করে আর তাকে কিছু গোপন নথি দেখায়। ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে ওঠে যে সম্ভবত তারাই তাহিয়ানের বাসায় চুরি করা বা অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যাতে সেই চুক্তিপত্রটি যাচাই করা যায় আর প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নেওয়া যায়। এরপর তাহিয়ার বাবা তার ছেলে তাহিয়াকে বলে যে দাহিয়ান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএইচ গ্রুপের উত্তরাধিকারীর সাথে তার সরাসরি সংযোগ রয়েছে। সে এও ইঙ্গিত দেয় যে জেইন হয়তো শুধুমাত্র শেয়ারের লোভে দাহিয়ানকে ডেট করছে। পাশাপাশি সে পরোক্ষভাবে তাহিয়ানকে উৎসাহিত করে যদি কখনো দাহিয়ান জেইনের থেকে দূরে সরে যায়, তবে সে যেন দাহিয়ানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, যা তাদের জন্য অনেক লাভজনক হতে পারে। সেই রাতে জেইন দাহিয়ানকে বাড়ি নিয়ে যায়, কিন্তু সেখানে জুহিও হাজির হয়ে যায়। জেইনের সাথে দাহিয়ানকে দেখে সে খুব জেলাস ফিল করে। আরলা নিয়ে গিয়ে জুহি দাহিয়ানকে অপমান করার চেষ্টা করে। সে দাহিয়ানকে মনে করিয়ে দেয় যে সে একজন সাধারণ স্কুল শিক্ষিকা, আর জুহি নিজে একটি প্রভাবশালী পারিবারিক পটভূমি থেকে এসেছে। সে আত্মবিশ্বাসের সাথে আরো দাবি করে যে জেইন কখনোই কোনো মেয়েকে 6 মাসের বেশি ডেট করে না, আর চুক্তি শেষ হওয়ার মাত্রই সে দাহিয়ানকে ছেড়ে চলে যাবে। জুহির এই কথাগুলো দাহিয়ানকে গভীরভাবে আঘাত করে। সে সরাসরি জেইনের কাছে গিয়ে এই বিষয়গুলো তুলে ধরে আর তার কোটে লেগে থাকা মেকআপ আর পারফিউমের গন্ধ নিয়ে প্রশ্ন তোলে। তবে মজার বিষয় হলো তার প্রতি দাহিয়ানের এই জেলাসি আর রিয়েকশন জেইন গোপনে খুব ভালোভাবে এনজয় করেছিল। এরপর থেকে জেইন কয়েকদিন ধরে দাহিয়ানকে তার বাসায় ফিরে যেতে দেয় না। সে জেদ ধরে যে দাহিয়ানের অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা আর সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তাকে জেইনের সাথেই থাকতে হবে। আসলে জেইন তার নিরাপত্তার বিষয়ে খুব চিন্তিত ছিল, কিন্তু জুহিকে জেইনের এত কাছে দেখে দাহিয়ান আগে থেকে রাগান্বিত ছিল। সে জেইনের বিরুদ্ধে নিয়ন্ত্রণ করার অভিযোগ তোলে, বিশেষ করে যখন অন্য মেয়েরা জেইনকে জড়িয়ে ধরে থাকে। তার এই রাগের মাঝেই জেইন হঠাৎ তাকে নিজের দিকে টেনে নিয়ে এক কিস করে আর বলে যে জেলাসি অবস্থায় তাকে খুব মিষ্টি দেখায়। এরপর সে কোনো কথা না বলে স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর জেইন দাহিয়ানের অ্যাপার্টমেন্টটি পুরোপুরি নতুন ভাবে সাজিয়ে দেয়, যা আগের চেয়ে অনেক বেশি আধুনিক আর সুরক্ষিত হয়ে ওঠে। পরে দাহিয়ান জানতে পারে যে বাড়িওয়ালা কোনো সংস্কার করতে রাজি ছিল না বলে জেইন গোপনে পুরো জায়গাটি কিনে নিয়েছে। যদিও জেইন দাবি করে যে এটি শুধুমাত্র একটি বিনিয়োগ ছিল, কিন্তু আসল সত্য হলো সে দাহিয়ানকে একটি নিরাপদ বাসস্থান উপহার দিতে চেয়েছিল। ধীরে ধীরে দুজনেই একে অপরের অভ্যাসে পরিণত হতে শুরু করে, আর তারা আলাদা থাকে দুজনে একে অপরকে মিস করতে থাকে। ইতিমধ্যে তাহিয়ার মা দাহিয়ানের সাথে দেখা করে। শুরুতে সে ভদ্রতার ভান করলো, দ্রুতই তাকে অপমান করতে শুরু করে। সে বলে যে দাহিয়ান তাদের পরিবারের অংশ হওয়ার যোগ্য নয়, আর জেইনের আগ্রহ শেষ হয়ে গেলে সে তাকে অবশ্যই ছেড়ে দেবে। তার এই কথায় দাহিয়ান কষ্ট পেল। জেইনকে এই বিষয়ে সে কিছুই জানায় না। অন্যদিকে জুহিও বিভিন্ন সময় দাহিয়ানকে প্ররোচিত করার চেষ্টা করেছিল। একবার কেনাকাটার সময় সে দাহিয়ানের জুতো নিয়ে ঠাট্টা করে। সে ভালো জুতো কেনার সামর্থ্য রাখে না, আর জেইনের সাথে তাকে একদমই মানায় না। এর মধ্যে জেইন বারবার দাহিয়ানকে তাহিয়ার কাছ থেকে দূরে থাকার সতর্ক বার্তা দেয়, কারণ পারিবারিক শত্রুতার কারণে তাহিয়ার উপর তার কোনো বিশ্বাস ছিল না। কিন্তু তাহিয়া পরোক্ষভাবে জুসুর মাধ্যমে দাহিয়ানের কাছাকাছি আসার চেষ্টা করে,
কারণ সে জানতো যে জুসু তাহিয়ানের ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট। কিছুদিন পরে চাঞ্চল্যকর খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে যে জিন আর জুহি আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছে। খবরের কাগজ থেকে শুরু করে অনলাইন সব জায়গায় খবর ছড়িয়ে পড়ে। এটি দেখে দাহিয়ান পুরোপুরি ভেঙে পড়ে। সে ভাবতে থাকে যে এটি হয়তো তাদের পরিবারের পক্ষ থেকে আয়োজিত কোনো ব্যবসায়িক বাগদান। আর এজিস গ্রুপের চাপে পড়ে জেইন যে কোনো সময় তাকে ছেড়ে দিতে পারে। যখন জেইন নিজেই খবরটি দেখে সে নিজেই তো অবাক হয়ে যায় আর তৎক্ষণাৎ বুঝতে পারে যে এটি একটি সাজানো মিথ্যে খবর। সে বারবার দাহিয়ানকে ফোন করতে থাকে, কিন্তু দাহিয়ান তার কোনো কথা শুনতে রাজি ছিল না। রাগে জেইন জুহিকে সতর্ক করে দেয় যে সে যেন এই গুজব ছড়ানো বন্ধ করে আর তার থেকে সে যেন দূরে থাকে। এরপর সে দ্রুত দাহিয়ানের কাছে গিয়ে তাকে সত্যিটা জানায় যে বাগদানের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সে বুঝিয়ে বলে যে জুহির সাথে তার পুরনো বাগদানের আলোচনা অনেক আগেই শেষ হয়ে গেছে আর তার প্রতি জেইনের কোনো ফিলিংস নেই। সে দাহিয়ানকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে যে তাদের 6 মাসের চুক্তি চলাকালীন তার কাছে শুধু দাহিয়ানই গুরুত্বপূর্ণ, সে অন্য কোনো মেয়ের দিকে তাকাবেও না। এর কিছুক্ষণ পরই তাহিয়ার সাথে আবারও দাহিয়ানের দেখা হয় যখন পাশে জুসু একটি পারফরমেন্স করছিল। তাহিয়া পরে তাকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়, যার ফলে জেইন আর তাহিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ বেঁধে যায়। দাহিয়ান তখন চমকে ওঠে যখন সে জানতে পারে যে তাহিয়া আসলে জেইনের কাজিন আর সে জেইন আগেই তাকে তাহিয়ার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় আর ছোটখাটো তর্কও হয়। তবে কিছু সময় পর জেইন তার ভুল বুঝতে পারে, সে বেলুন নিয়ে ফিরে আসে আর আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত দাহিয়ান তাকে ক্ষমা করে দেয় আর দুজনের মধ্যে সম্পর্কের পুনর্মিলন ঘটে। এরপর তারা দুজনে একসঙ্গে সময় কাটায়, বাইরে গিয়ে আইসক্রিম খায় আর এই মুহূর্তটা খুব ভালোভাবে এনজয় করে। অন্যদিকে জুহি তার ষড়যন্ত্র থামায় না, সে দাহিয়ানের সাথে দেখা করে আর তাকে মোটা অঙ্কের টাকা অফার করে যাতে সে জেইনকে ছেড়ে দেয় আর তাদের চুক্তিটি বাতিল করে দেয়। জুহির ধারণা ছিল যে দাহিয়ান শুধু চুক্তির কারণে জেইনের সাথে আছে। এতে দাহিয়ান নিজেকে গভীরভাবে অপমানিত মনে করে আর দৃঢ়ভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত সে কোনোভাবেই জেইনকে ছেড়ে যাবে না। কিছুদিন পর দাদুর পক্ষ থেকে একটি বড় পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু সেখানে উপস্থিত ধনী আর প্রভাবশালী অতিথিদের মাঝে দাহিয়ান নিজেকে পুরোপুরি মানানসই মনে করতে পারছিল না। জুহি আবারও তাকে অপমান করে, এমনকি তাহিয়ার সৎমাও বলে যে দাহিয়ান তাদের উচ্চবিত্ত জগতের অংশ হওয়ার যোগ্য নয়। এই সব কথায় দাহিয়ান মানসিকভাবে আঘাত পায়। অন্যদিকে দাদুর স্বাস্থ্যের অবনতির কারণে সে অনুষ্ঠানে যোগ দিতে পারেনি, তাই জেইনও অনুষ্ঠান ছেড়ে দাদুর কাছে থাকার জন্য চলে যায়। একার পরিত্যক্ত মনে করে দাহিয়ান পার্টি থেকে বেরিয়ে আসে আর নিজের কষ্ট বলতে একা একা ড্রিঙ্ক শুরু করে। সে ভাবতে থাকে যে হয়তো সে সত্যি জেইনের জন্য পারফেক্ট নয়। পরে জেইন তাকে খুঁজে পায় আর তাকে বাসায় নিয়ে আসে। দাহিয়ানকে মাতাল আর অসহায় অবস্থায় দেখে জেইন শেষ পর্যন্ত তার মনে সত্যিকারের অনুভূতিটা স্বীকার করে নেয়। সে বলে যে সবাই তাকে তাদের জগতের জন্য মিসফিট বা অনুপযুক্ত বললেও সে দাহিয়ানকে ভালোবাসে আর সে যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকতে চায়। পরদিন স্কুলের কাজের চাপে দাহিয়ান দেরি করে ফেলে। জেইন তাকে বারবার ফোন করতে থাকে কিন্তু তার কোনো উত্তর পায় না। তাদের অজান্তেই জুহি দাহিয়ানকে অপহরণ করে নিয়ে যায়। জুহি দাহিয়ার সাথে যোগাযোগ করে আর বলে যদি সে জেইনকে হাতে পায় তবে বিনিময়ে সে তাকে পুরো এইচএস গ্রুপ দিয়ে দিতে রাজি। জুহির প্ল্যান অনুযায়ী তার শুধু জেইনকেই চাই আর বাকি সবকিছু তাহিয়া চালিয়ে রাখতে পারে। তাহিয়া দ্রুত লোকেশনে পৌঁছে যায় আর হোটেলের রুমে দাহিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সে পরিস্থিতি বুঝতে পারে যেটি অত্যন্ত গুরুতর। সে সাথে সাথে জেইনকে কল করে লোকেশন পাঠিয়ে দেয়। রাগে ফুঁসতে থাকা জেইন সেখানে পৌঁছানো মাত্রই তাহিয়াকে ঘুষি মারে, কারণ সে ভেবেছিল যে কিডন্যাপের পেছনে তাহিয়ারই হাত আছে। কিন্তু তাহিয়া দ্রুত পরিস্থিতি পরিষ্কার করে তাকে জানায় যে আসলে সে দাহিয়ানকে বাঁচিয়েছে আর এই সবকিছুর পেছনে জুহি রয়েছে। এরপর তাহিয়া শান্তভাবে জেইনকে পুরো সত্যিটা খুলে বলে। তাহিয়া স্বীকার করে যে জেইনের প্রতি তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং সে সবসময় তাকে নিজের বড় ভাইয়ের মতো দেখে এসেছে। সে এও স্বীকার করে যে তাদের পরিবার বা এইচএস গ্রুপের কোনো ক্ষতি হয়ে থাকলে তা তার বাবার কারণে হয়েছে, সে নিজে এর সাথে জড়িত নয়। তাহিয়া সাফ জানিয়ে দেয় যে সে তার বাবার কোনো অন্যায় কর্মকাণ্ডকে কখনো সমর্থন করেনি আর ভবিষ্যতেও করবে না। এরপর সে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে যে সম্পত্তির বিবাদটি আসলে তার মায়ের দিকের দাদুর উত্তরাধিকার থেকে তৈরি হয়েছে আর সঠিক উত্তরাধিকারী সে সম্পত্তির দাবিদার। এই কারণগুলোর জন্য সে তার বাবার কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এগুলো শোনার পর জেইনের মনে তাহিয়াকে নিয়ে যত ভুল বোঝাবুঝি ছিল তা নিমেষে দূর হয়ে যায়। তাদের মাঝে এক্সাইটমেন্ট ধীরে ধীরে প্রশমিত হয় আর প্রথমবারের মতো তারা এক অপরের শত্রু না হয়ে একই পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্ত থেকে জেইন আর তাহিয়া একে অপরকে সহযোগিতা করতে শুরু করে। কিডন্যাপের ঘটনার পর থেকে জেইন দাহিয়ানের বিষয়ে প্রচন্ড রক্ষণশীল হয়ে ওঠে। দাহিয়ানের সাথে যা ঘটেছিল
তাতে সে মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। তাই জেইন তার বাড়তি খেয়াল রাখতে শুরু করে। পরদিন সকালে দাহিয়ান জেদ ধরে যে সে স্কুলে যাবে। শুরুতে জেইন বাধা দিল, শেষ পর্যন্ত সে তার কথায় রাজি হয়। তবে সে দৃঢ়ভাবে বলে দেয় যে সে নিজে ব্যক্তিগতভাবে তাকে নিতে আসবে আর দ্রুত পৌঁছাবে। পরে জেইন তাকে নিজের বাড়িতে নিয়ে যায় আর নিশ্চিত করে জানায় যে কিডন্যাপের পেছনে জুহির হাত ছিল। জেইন জানায় যে সে জুহিকে তার এই কর্মকাণ্ডের জন্য সহজে ছাড়বে না, কিন্তু দাহিয়ান তার চিন্তায় তাকে বলে যে সে চায় না যে তার কারণে জেইন কোনো বিপদে পড়ুক। এরপর কিছুদিন দাহিয়ান জেইনের বাড়িতেই থাকতে শুরু করে। এই সময় তারা দুজনে একসাথে অনেকটা রিল্যাক্সড আর খুব ভালো সময় কাটায়। ধীরে ধীরে তাদের বন্ধন আরো গভীর হতে থাকে। একদিন দাহিয়ান গোসল করে বেরিয়ে আসে, তার চুল তখনও ভেজা ছিল। ঠিক সেই সময় জেইন নিচে নেমে আসে আর তাকে অবস্থা দেখে কিছুক্ষণের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দাহিয়ানের ন্যাচারাল বিউটি দেখে তার চোখ সরানোর জন্য কঠিন হয়ে পড়ে। দাহিয়ান এতে লজ্জা পেয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেইন শান্তভাবে তার কাছে গিয়ে তাকে করে আর বলে যে তাকে অসম্ভব সুন্দর লাগছে। এর মধ্যে জুহি আবারও জেইনের সাথে দেখা করে আর তার সব কাজকর্মের জন্য তার কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে যে অন্ধ ইমোশনের বশবর্তী হয়ে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তবে এবার জেইন তাকে ক্ষমা করতে সরাসরি অস্বীকার করে। পরে জুহি দাহিয়ানের কাছে ক্ষমা চায় আর বারবার ক্ষমার জন্য আকুতি মিনতি করতে থাকে। দাহিয়ান যদিও তাকে তাৎক্ষণিকভাবে ক্ষমা করতে পারে না, তবে সে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে রাজি হয় না। সে শুধু বলে যে এখন সবাই নিরাপদ আছে, তাই সেই বিষয়টিকে শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলতে চায়। কিছুদিন পর জেইনের সৎ মা আবারও দাহিয়ানের স্কুলে আসে। সে আবারও দাহিয়ানকে বোঝানোর চেষ্টা করে যে সে তাদের পরিবারের যোগ্য নয়। সে তাকে বলে যে তাদের পরিবারের পুত্রবধূরা সবসময় প্রভাবশালী পারিবারিক পটভূমি থেকে আসে আর জেইনের সাথে তার সম্পর্ক বেশি দিন টিকবে না। দাহিয়ান চুপচাপ সব কথা শুনে যায়, কিন্তু জেইনকে এই বিষয়ে কিছুই সে আর জানায় না। বরং সে সিদ্ধান্ত নেয় যে চুক্তি শেষ হওয়ার আগে যতটুকু সময় বাকি আছে সেটা ভালো স্মৃতি হিসেবে উপভোগ করবে। অবশেষে চুক্তির শেষ দিনটি চলে আসে। সেদিন জেইন আর দাহিয়ান দুজনেই খুব সুন্দর করে তৈরি হয়ে সারাদিন সমুদ্র সৈকতে কাটায়। তারা গল্প করে, একসাথে হাঁটে আর শেষ মুহূর্তগুলো খুব শান্তভাবে উপভোগ করতে থাকে। ঠিক সেই সময় জেইন তাকে জিজ্ঞেস করে যে চুক্তি শেষ হওয়ার পর সে কেমন ধরনের ছেলেকে বিয়ে করতে চাইবে। দাহিয়ান উত্তর দেয় যে সে একজন ভালো আর দয়ালু মানুষ চায়। ঠিক সেই মুহূর্তে জেইন তাকে একটি গলার হার উপহার দেয় আর নিজে সেটি তার গলায় পরিয়ে দেয়। সে বলে যে সে আসলে তাকে একটি আংটি দিতে চেয়েছিল, কিন্তু তাদের সম্পর্কের শুরুটা অন্যরকম হয়। সবকিছু সে ভিন্নভাবে সাজিয়েছে। ধীরে ধীরে সময় গনিয়ে আসে আর তাদের 6 মাসের চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে এখানে শেষ হয়ে যায়। জেইন দাহিয়ানকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে। বিদায় নেওয়ার আগে দাহিয়ান সরাসরি তাকে জিজ্ঞেস করে যে সে কি কখনো সত্যি তাকে ভালোবেসেছিল। নিজের ইমোশন চেপে রেখে জেইন স্বীকার করে যে সে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সে তা পারেনি। এরপর সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারা দুজনে একে অপরের কাছ থেকে বিদায় নেয়। কিছুদিন পর জেইন জানতে পারে যে তার দাদুর শারীরিক অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে আর সে কোমায় চলে গেছে। সেই সময় এইচএস গ্রুপের ভেতরেও বড় ধরনের বিশৃঙ্খলা শুরু হয়। বাধ্য হয়ে জেইনকে আনুষ্ঠানিকভাবে কোম্পানির ডিরেক্টরের দায়িত্ব নিতে হয়। তাহিয়ার সহায়তায় সে ধীরে ধীরে কোম্পানির নিয়ন্ত্রণ নিতে শুরু করে আর শেষ পর্যন্ত তাহিয়ার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু জেইন যত বেশি ব্যবসায়িক দায়িত্বের মধ্যে জড়িয়ে পড়তে থাকে তার জীবন ততই ভারী আর চাপযুক্ত হয়ে পড়ে। তবু প্রতি মুহূর্তে সে দাহিয়ানকে মনে করে। অন্যদিকে আলাদা থাকা সত্ত্বেও দাহিয়ানও ক্রমাগত জেইনের কথা ভাবতে থাকে। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি পুরোপুরি দূর হয়ে যায়। ধীরে ধীরে পরিবারগুলো তাদের সম্পর্ক মেনে নেয়। এরপর জেইন দাহিয়ানকে বিয়ের প্রস্তাব দেয় আর দাহিয়ান তাতে হ্যাঁ বলে দেয়। তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পরও দাহিয়ান তার শিক্ষকতা চালিয়ে যায় আর জেইন এইচএস গ্রুপ সামলায়। সময়ের সাথে সাথে মিডিয়া দাহিয়ানের দয়া আর সমাজসেবামূলক কাজে সম্মান জানাতে শুরু করে। ড্রামার শেষ সিনে দেখা যায় যে দাহিয়ান প্রেগনেন্ট। অন্যদিকে জেইনের দাদু আনুষ্ঠানিকভাবে তার অবসর ঘোষণা করে আর সবার সামনে বক্তব্য দিতে মঞ্চে আসে। তখন দাহিয়ান প্রথমবার তাকে সরাসরি দেখার সুযোগ পায়। অর্থাৎ এতদিন ধরে জেইনের দাদু কোমাতেই ছিল, তাই সে তার মুখ ভালোভাবে দেখার সুযোগ পায়নি। সেই মুহূর্তে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে হঠাৎ বুঝতে পারে যে ইনি সেই বৃদ্ধ ব্যক্তি যাকে সে অনেক আগে বনে অচেতন অবস্থায় দেখতে পেয়েছিল। সেই মানুষ যাকে সে হাসপাতালে নিয়ে গিয়েছিল আর কোনো প্রতিদানের আশা ছাড়াই তার সেবা করেছিল। সেই সময় তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই বৃদ্ধ আসলে কে। কিন্তু এখন তার সামনে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি জেইনের ক্ষমতাধর দাদু আর এসএস গ্রুপের উত্তরাধিকারের আসল প্রধান হিসেবে প্রমাণিত হয়। দাদু তাকে তৎক্ষণাৎ চিনতে পারে। সে এক শান্ত হাসি নিয়ে দাহিনের দিকে তাকায় আর মনে করার চেষ্টা করে যে যখন কারোই তার আসল পরিচয় জানা ছিল না
তখন দাহিয়ান কত আন্তরিকতা আর দয়ার সাথে তাকে সাহায্য করেছিল। এরপর দাদু সবার সামনে ঘোষণা করে যে এই মেয়েটি কেবল এমন কেউ নয় যার সাথে জেনের হঠাৎ দেখা হয়েছিল, বরং সে সেই মেয়ে যে জেনের জীবন বদলে দিয়েছে। সে বলে যে কখনো কখনো কোনো মানুষের ছোট একটি দয়া কারো পুরো ভাগ্য বদলে দিতে পারে। আর জেনের জীবনে সেই টার্নিং পয়েন্ট বা মোড় ঘোরানোর মুহূর্তটা ছিল দাহিয়ান। এভাবেই তাদের যাত্রাপথ এক সুন্দর সমাপ্তিতে পৌঁছায়, যেখানে ভুল বোঝাবুঝি, পারিবারিক দ্বন্দ্ব আর মানসিক টানাপোড়েন ধীরে ধীরে একটি সুন্দর প্রেমের গল্পে রূপান্তরিত হয়। একটি সাধারণ চুক্তির সম্পর্কের মধ্য দিয়ে শুরু হওয়া এই গল্প শেষ পর্যন্ত সত্য ভালোবাসায় গিয়ে পৌঁছায়। জেইন আর দাহিয়ান প্রমাণ করে দেয় যে সত্যিকারের অনুভূতি সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও ঘুরে উঠতে পারে। আর এভাবেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামার গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।